স্বাগত রেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি আমি গোলাম কিবরিয়া। রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 24 অক্টোবরের পর বহাল থাকছে না সংসদ। আর 25 অক্টোবর একই দিনে সমাবেশ ডেকেছে প্রধান দুই রাজনৈতিক দল। নির্বাচনকালীন সরকার নিয়ে দুই দল দুই মেরুতে। সাম্প্রতিক জাতীয় বিভিন্ন ইস্যুতে করা জরিপ প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো, যা নিয়ে নানা মহলে চলছে আলোচনা। এই জরিপ ও সমকালীন রাজনীতির নানা দিক নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর গোলাম রহমান, আছেন তথ্য কমিশনার ডক্টর সাদেকা হালিম এবং বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল হাসান বুলবুল। স্বাগত আপনাদের। প্রথমে যাচ্ছি সাদেকা হালিমের কাছে। আমরা জানি এর আগে প্রথম আলো যে জরিপটা করেছিল সেটা নিয়ে আপনার একটা নিবন্ধ প্রকাশিত হয়েছিল পত্রিকায়। এবারের জরিপটা নিয়ে আপনার মূল্যায়ন কি, কিভাবে দেখছেন? আমরা আসলে আমি একা করিনি নিবন্ধনটা, আমার সাথে আমার দুইজন কলিগ ছিলেন, ডক্টর মাহমুদা খাতুন এবং ডক্টর জিয়া রহমান। আমরা তিনজনই সমাজবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করি ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমরা আসলে এই ধরনের জরিপকে অভিনন্দন জানাই যে যে কোনো বিষয়ে জরিপ হওয়া প্রয়োজন, কেননা জরিপের মধ্যে অনেক জনমতটা প্রতিফলিত হয় যে মানুষ বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কীভাবে ভাবছে বা দেশটা কোন পথে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো সে সময় আমাদের যে সীমাবদ্ধতাগুলো আমরা যে নিবন্ধনে যেটা আমরা প্রকাশ করেছিলাম, সেই সীমাবদ্ধতাগুলো আমি দেখলাম যে এবার যে জরিপটি হয়েছে তারা বেশ অনেকটা তারা সেই সীমাবদ্ধতাগুলো তারা কাটিয়ে উঠেছে এবং সেই ক্ষেত্রে জরিপটা মোটামুটি তাদের কিছু জিনিস প্রতিফলিত হয়েছে। তবে পদ্ধতিগতভাবে আমি এটা বলবো যে অনেকগুলো বিষয় আসলে এখানে দেখার আছে। যেমন ধরুন, প্রশ্নগুলো হচ্ছে যে হ্যাঁ বা না বা সঠিক। আর যদি আমরা অনেক সময় বলি যে সমার্থক প্রশ্ন, ডাবল ব্যারেল কোয়েশ্চেন, সেটা শুধুমাত্র করা হয়েছে তারেক রহমান এবং সজীব ওয়াজেদ জয়কে নিয়ে। আর বাকি প্রশ্নগুলো হ্যাঁ না সঠিক এর মধ্যে আছে। এবং আপনারা জানেন যে 30টি জেলায় তারা করেছেন এবং সেখানে গ্রাম এবং শহরের মধ্যে যে জনসংখ্যার পার্থক্যটা দেখিয়েছে। সেখানে অনেকগুলো বিষয়ের মধ্যে যে বিষয়গুলো আমি যদি খুব দ্রুত বলি, একটা বিষয় হচ্ছে যে 30টি জেলা তারা 1250 আর একটা হচ্ছে 3750, এটা দেখাচ্ছেন যে জনগণ যেটা নিয়েছে। এখন আপনি তিনটা জেলা ধরেন, আমি যদি ধরি যেমন ঢাকা, চিটাগং, খুলনা, সেখানে আমাদের এই তিনটি জেলা ধরেন, সেখানে যদি আপনার যে জনসংখ্যাটা আছে আমাদের সেটার সাথে আমার মনে হচ্ছে যে আনুপাতিক হারে যদি আমি ধরি যে ফিগারটা তারা শহরের জন্য দেখাচ্ছে, তাহলে আমার মনে হয় 40 জনের মতো আসে অ্যাভারেজ। তো সেটা কি আসলে প্রতিনিধিত্ব করছে কিনা, এটা একটা বিষয় চলে আসছে। আরো কয়েকটা বিষয়ের মধ্যে চলে আসছে যে তারা বলছে ভৌগোলিক অবস্থান, লিঙ্গভেদ, জাতি ও বয়সের অনুপাতে তারা করেছে। কিন্তু আসলে আমরা যারা রেসপন্ডেন্ট হয়েছে তাদের পেশাটা কি, তাদের কম্পোজিশনটা কি, তাদের শিক্ষাগত যোগ্যতা কি। কারণ গত যে জরিপ ছিল তারা পঞ্চম শ্রেণীর নিচে সর্বমোট শিক্ষাগত যোগ্যতা হার ছিল প্রায় 74% রেসপন্ডেন্টের। কিন্তু আমি আজকে অনলাইনে তাদের রিপোর্টটা অনেকভাবে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোনো জায়গায় আমি রেসপন্ডেন্ট এটা পাইনি। আর অনেকগুলো বিষয় যেটা খুঁটিনাটি আসবে। আমার কথা হচ্ছে যে জরিপ হতেই পারে এই জিনিসগুলো নিয়ে, অঙ্গ সংগঠন, সরকারের আচরণ, যুদ্ধাপরাধীদের বিচার, আওয়ামী লীগের কি ধরনের অবস্থা, বিএনপির। কিন্তু আসলে তারা যদি জরিপ করে কতগুলো বিষয়, যেমন গতকাল আমি 71-এর আলোচনাটা আমি পুরোটা শুনেছি এবং ওআরজি কোয়েস্টে যিনি মনসুর হক সাহেবের উনি যে উত্তরগুলো দিচ্ছিলেন অতিথিদের, সেখানে উনি বলেছেন যে উনি প্রথম আলোর উদ্যোগে এটা কাজটা করেছেন, মানে প্রথম আলো ওনাদের ক্লায়েন্ট। হ্যাঁ, তো প্রথম আলো এটা করতেই পারে, বা আমরা যুক্তরাজ্যে দেখছি। কিন্তু যদি আমি সংবিধানের আলোকে যাই, তাহলে আমি 5টি বিষয় আসলে জনগণকে আমার মনে হয় জিজ্ঞাসা করাতে বেশি সমীচীন, যে তারা স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এই 5টি বিষয়ে তারা যাতে সমকালীন রাজনীতিতে প্রভাব পড়বে। কারণ আপনি যখন জিজ্ঞাসা করছেন যে দুর্নীতি, আমি তো একজন সমাজবিজ্ঞানী, আমি যদি এখন আপনি আমাকে একটা অজপাড়াগায় গ্রামে নিয়ে বলেন যে আপনি দুর্নীতি, অবশ্যই আমি বললাম। একটা কৃষক বা একজন গৃহিণী বা একজন ভ্যান চালক, এখন দুর্নীতি বলতে তার কাছে কি বোঝায়? আমি একজন স্কুল শিক্ষককে বলেছিলাম, সে আমাকে বলেছিল যে আমার কাছে আপা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটি মেয়ে নিরাপদে আমার স্কুলে পৌঁছতে পারছে কিনা। এনরোলমেন্টে এমডিজিতে আমরা এগিয়ে গেছি অ্যাট পার, কিন্তু আমরা আপা ড্রপ আউট রেটটা আমাদের নারী শিশুদের বেশি। আমার দুর্নীতি কোথায় কি হচ্ছে, বা আপনি বাঙালি না বাংলাদেশি, এই বিষয়গুলো আপনাদের মতো মানুষরা ঢাকা শহরে বসে চিন্তা করেন।
কিনা, আমার কাছে এটা বিষয়। এবং শিক্ষাক্ষেত্রে আমার দুর্নীতি হচ্ছে কিনা। তো সেই ক্ষেত্রে তারা যখন বলছে যে দুর্নীতি শুরুতে আপনি যখন দেখছেন 42% এবং 2009, তারপরে আসছে গত এক বছরে তারা যেটা কমিয়ে আমাদের 2013-তে 34%, তাহলে ক্রমান্বয়ে যে কমছে, আপনি যদি দেখেন রিপোর্টটা 34%, গত এক বছরে কি কি কারণে জনগণ মনে করছে যে দুর্নীতি এত বেশি মানে কমে হ্রাসে মানে বেড়ে গেছে, সেটা কি কি কারণে? মানে অনেকগুলো প্রশ্ন আছে, যেমন ধরেন যে দেশ সঠিক পথে চলছে কি চলছে না, সেটা মানদণ্ডটা কি? এগুলো নিয়ে আমরা পরে আলোচনায় আসবো, এগুলো নিয়ে ডিটেল আমরা বিস্তারিত আলোচনা করবো। আমি একটু গোলাম রহমান সাহেবের কাছে যাচ্ছি। এই জরিপের একটা অন্যতম ফাইন্ডিংস হচ্ছে যে এই মুহূর্তে নির্বাচন হলে আওয়ামী লীগ 36.5% এবং বিএনপি 50.3% ভোট পাবে, এটা হচ্ছে গিয়ে অন্যতম একটা প্রধান বিষয়। এই ধরনের জরিপের ফলাফল যখন আসে, আমরা এটা কি কোনোভাবে প্রভাবিত করে আমাদের ধরেন জনগণকে বা মানুষকে? এটা যদি একটু। হ্যাঁ, প্রভাবিত করে, মানে এক অর্থে করেই, মানে যে তারপর আমি বলছি যে এই ধরনের জরিপ হওয়ার প্রয়োজন আছে এবং জরিপ হয় বিভিন্ন দেশে। যা নাকি আমরা শুনলাম যে অধ্যাপক সাদেক হালিম বললেন যে এটা আমাদের যে জনসংখ্যার প্রতিনিধিত্ব করে, সেটাকে এই প্রতিনিধিত্বশীল স্যাম্পল আমরা ঠিক করেছি কিনা, কিংবা এর আগে যে জরিপ হয়েছে তাতে এই 5000 কিন্তু স্যাম্পল ছিল না, নমুনা কিন্তু কম ছিল, 3000 ছিল। তো তো এই যে প্রশ্নটা দাঁড়ায় যে তাহলে এখন 5000 কেন না হলো, আগে 3000 ছিল কেন? তার মানে কি যে স্যাম্পল বেশি নিলে ভালো রেজাল্ট আসবে এটা? তার মানে কি ধরে নিতে হবে যে তাহলে আগের স্যাম্পল কে আমরা ততক্ষণ নির্ভরশীল মনে করি না? এরপর কি তাহলে আগামী বছর কিংবা আগামী 6 মাস পরে আবার 10,000 স্যাম্পল না হবে? এটা একটা কিন্তু প্রশ্ন। স্যাম্পল সাইজটা কতটুকু নেওয়া হচ্ছে, কেন নেওয়া হচ্ছে? হ্যাঁ, স্যাম্পল সাইজ অনেক সময় আরো কম নিয়েও রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল করা যায়, সেটা গবেষণার মেথোডোলজিতে সেটা সম্ভব, তাতে অসুবিধা নেই। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যেখানে 34 কোটি জনগণ, সেখানেও কিন্তু ওই অনেক কম স্যাম্পল নিয়েও তারা স্টাডি করে, তাতে অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে যে যদি এই যে যে প্রশ্নগুলি দিয়ে জরিপটা সাজানো হয়েছে, তার কোনো প্রশ্ন খুব মানে লিডিং প্রশ্ন মনে হয়, কোনো প্রশ্ন মনে হয় যে এটির উত্তর এইরকমই হবে কিংবা এর আশেপাশে হবে, এরকম মানে একটা মোটিভ নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা কিন্তু বোঝা যায়। কারণ যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি যে এটার অনেকগুলো প্যারামিটার ঠিক করেছেন তারা 2009 থেকে 2013 যে জরিপগুলো হচ্ছে, সবগুলোর মধ্যে দেশ কোন পথে চলছে, কোন পথে যাচ্ছে, সরকার সার্বিকভাবে পরিচালনায় সন্তুষ্ট কি, আচ্ছা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, হ্যাঁ কত %, হ্যাঁ, দুর্নীতি বর্তমান সরকারের আমলে দুর্নীতি কমেছে, দলীয়করণ অঙ্গ সংগঠন সরকারের আচরণ, যুদ্ধাপরাধের বিচার এবং আওয়ামী লীগ ও বিএনপির সমর্থন। আচ্ছা এই যে এই শুধু আওয়ামী লীগ বিএনপির সমর্থন ছাড়া বাকি যে প্যারামিটারগুলো, সেই প্যারামিটারগুলো কিন্তু সবগুলোই সরকার কেন্দ্রিক, সরকারের কার্যক্রম এর উপর ভিত্তি করে এই মতামতগুলো যাচাই করা হচ্ছে। আচ্ছা এখন তাহলে যারা অন্য দল আছেন কিংবা বিরোধী দল আছেন কিংবা অন্যান্য রাজনৈতিক দল আছেন, তাদের জন্য প্যারামিটারটা কি? তাদের জন্য কিন্তু কোনো প্যারামিটার নেই, তাদের কিন্তু এই প্রশ্নের কোনো সম্মুখীন হতে হচ্ছে না। তার মানে কি? তাহলে আমরা ধরেই নিচ্ছি যে আওয়ামী লীগ কিংবা সরকার কে উপকার করার জন্য একটা প্রশ্ন করা। যদি এখানে স্যার একটু যদি আমি বলি যে যারা সরকারে থাকে, দুর্নীতি করার সুযোগ কিন্তু তাদেরই বেশি, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের বেশি। শুধু দুর্নীতি নয়, আইন শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি, দলীয়করণ, অঙ্গ সংগঠন, অনেকগুলো তো অন্য রাজনৈতিক দলেরও বিষয় থাকে এখানে। এবং তাদের না, আমি বলছি যে এই কারণে যে হ্যাঁ সরকারের তো নিশ্চয়ই তাদের জবাবদিহিতার কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আছে জাতির কাছে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের তাদের কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে তারা কি জনগণ থেকে বিচ্ছিন্ন? তারা কি জনগণের মুখোমুখি হবেন না? আমরা 5 বছর কিংবা 10 বছর আগে যে রাজনৈতিক দলের ভূমিকা দেখেছি তা তো এই ভুলে গেছি, তাই না? সুতরাং এটা তো মনে করে রাখার কথা না। এমনকি কোনো এখন এই ভোটার কি বলতে পারবে যে 5 বছর আগে অমুক রাজনৈতিক দল সরকার ছিলেন, এই খারাপ কাজ করছিলেন? কয়টা উদাহরণ পাওয়া যাবে না। গত পরশুদিন কি দিয়ে ভাত খেয়েছি এটা যদি জিজ্ঞেস করেন তাহলে অনেক মনে করে তাকে বলতে হবে, এই কথাগুলো কিন্তু মনে থাকে না। সুতরাং এই বিষয় মানে এই ক্রাইটেরিয়াগুলো এমনভাবে সেট করা হয়েছে যে
সরকারি দল কিংবা মানে যারা মানে সরকারে আছেন যারা তাদেরকে একটা প্রশ্নবিদ্ধ করা, কিন্তু সেখানে তাহলে অ্যাডভান্টেজটা পেয়ে যাচ্ছে বিরোধী দল কিংবা অন্যান্য রাজনৈতিক দল। বিষয়টা হচ্ছে এই জায়গায়। কিন্তু জবাবদিহির দায় তো সরকারেরই। অবশ্যই অবশ্যই, জবাবদিহি কিন্তু তো করবে আমরা কিন্তু সরকার। দেখছি না যে যে যারা রাজনৈতিক দল পার্লামেন্টে যারা মানে যারা সাংসদ হয়েছেন তারা সংসদে যাচ্ছেন না, স্যার, তার জন্য কিন্তু কৈফিয়ত প্রসঙ্গে দিচ্ছেন না। এই প্রসঙ্গে সেই জন্য আমি কিন্তু একটু কৈফিয়ত চাওয়া হচ্ছে স্যার, না এই যে প্রসঙ্গে কেন আমি সংসদে আমি যাচ্ছেন আসছি, এই প্রসঙ্গে একটু আপনি মঞ্জুর হাসান বুলবুলের কাছে যাচ্ছি। এবং এই ধরনের কিন্তু গোলাম অনেক রহমান প্রশ্নই আরো স্যারের extended প্রসঙ্গ আকারে ধরেই করা যেতে পারে। এখানে এই জরিপের একটা ফাইন্ডিংস হচ্ছে বিরোধী দলের প্রতি সরকারের আচরণ, এটা একটা বিষয় আছে। 73% মানুষ বলছে সরকার বিরোধী দলের প্রতি দায়িত্বশীল আচরণ করছে না। এখন প্রশ্ন হচ্ছে সরকার বিরোধী দলের প্রতি অবশ্যই দায়িত্বশীল আচরণ করা উচিত, করছে না। আবার পাশাপাশি এই প্রসঙ্গ আসে যদি যখন বিরোধী দলের প্রসঙ্গ আসে যে বিরোধী দল কতটা দায়িত্বশীল আচরণ করছে, সেটা কিন্তু আমরা আর এই জরিপে খুঁজে পাচ্ছি না। আপনাকে ধন্যবাদ। যদি এইখানে এই জরিপ যারা পরিচালনা করেছেন, তারা জরিপ যারা প্রকাশ করেছেন তাদেরকেও থাকতো, তাহলে আলোচনা করতে পারতো। একটু বলে রাখি বুলবুল ভাই, আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু তারা শেষ মুহূর্তে অপারগতা প্রকাশ করেছেন। ওনারা যা কোনো কারণে অপারগতা প্রকাশ করতে পারেন। আমি যেটা মনে করি জরিপেরই হতেই পারে, যে কোনো পত্রিকায় জরিপ হতে, আমেরিকায় তো এটা ফ্রিকোয়েন্টলি জরিপ হয়, কিন্তু যত বেশি জরিপ হয় তত ভালো। কিন্তু বছরে একটা জরিপ করা বা 6 মাসে একটা জরিপ করার পরে প্রশ্নপত্রের মধ্যে যদি এত ডাইভার্সিফাইড প্রশ্ন থাকে, তাহলে আর ফোকাল পয়েন্ট আমরা বুঝি না যে জরিপ থেকে আসলে কি করতে চান। আমি কালকে আরেকটা অনুষ্ঠানে ছিলাম, যারা জরিপ পরিচালনা করেছেন তাদেরকে এই প্রশ্নটা করেছিলাম যে এই জরিপটার উদ্দেশ্য কি। তারা বলেছেন সমসাময়িক রাজনীতি এবং নির্বাচন। তো সমসাময়িক রাজনীতি যদি হয় তাহলে সমসাময়িক রাজনীতির অ্যাক্টর যারা আছে তাদের সবাইকে থাকা উচিত। সমসাময়িক রাজনীতিতে শুধু সরকার তো অ্যাক্টর না, বিরোধী দল একটা অ্যাক্টর। এখানে কিন্তু বুলবুল ভাই একটু বলে রাখি, আমরা দেখেছি যে জামায়াত এবং জাতীয় পার্টির এরশাদের জাতীয় পার্টির ইয়ে কমেছে, এটা একটু উল্লেখ আছে। আমি বলছি যে সমসাময়িক যদি নির্বাচন এবং সমসাময়িক রাজনীতি যদি হয় তাহলে সংসদ একটা বড় অ্যাক্টর না, যে নির্বাচন কেন্দ্রিক যদি কোনো আলোচনা হয় তা আপনি দেখবেন না যে এখানে কিছু কিছু হাস্যকর প্রশ্ন আছে, আবার কতগুলি খুব জরুরি প্রশ্ন নাই। যে সরকার সুশাসনের দিকে এগোতে পারছে না, সরকারের বিপক্ষে নেতিবাচক ভোট গেল। সংসদে যে বিরোধী দল আসছে না, এটা কি জনগণ সব গ্রহণ করেছে? এরকম কোনো প্রশ্ন কিন্তু আপনি পাবেন না সেখানে। মানে যেটা আমি বলছিলাম যে বিরোধী দলের আচরণ, বিরোধী দলের মধ্যে আবার আছে কোথাও কোথাও আছে, যেমন ধরেন একটি প্রশ্ন আছে যে প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে আওয়ামী লীগ সমর্থন করেন এমন 39% মানুষও জামাতকে নিষিদ্ধ করা হোক সমর্থন করেন। আচ্ছা ভালো, আওয়ামী লীগ যারা সমর্থন করেন তাদের 39% মনে করেন জামাতকে নিষিদ্ধ করার দরকার নেই। তাহলে সঙ্গে সঙ্গে তো যদি তুলনামূলক চিত্র, আমি তো এটাও জানতে চাইতে পারি যে বিএনপি যারা করেন তাদের কত অংশ জামাতকে নিষিদ্ধ করা হোক বা না হোক এটা চাইতে দিতে পারে। এই প্রশ্নের জবাব আমি চাইতে পারি না। 2 নম্বরে যে কতগুলি ধরেন এখানে কতগুলির স্পিরিটটা যদি দেখেন, স্পিরিটের মধ্যে আমি কোয়ান্টিফাই বা অঙ্কের সংখ্যার মধ্যে যাচ্ছি না। একটি সরকার যখন 5 বছর দেশ পরিচালনা করে, তৃতীয় বছর থেকে তার কিছু জনপ্রিয়তায় ধস নামে। আপনি মানে কালকেও আমি অনুষ্ঠানে বলেছিলাম, পশ্চিমবঙ্গে আপনি জানেন যে বাম ফ্রন্ট সেখানে রাজ্য শাসন করেছে 35 বছর, 7টি। দ্বিতীয় টার্মের সময় কোনো জরিপের সাহসী হয় নাই যে বাম ফ্রন্ট ভালো করছে না, তার আগের শাসক ভালো ছিল, তুলনামূলক আলোচনা করার জন্য। তৃতীয়বার থেকে জরিপ শুরু হলো এবং জরিপ করার সময় সেই সময় খুব শ্রদ্ধেয় নেতা জ্যোতি বসুকে জিজ্ঞেস করা হয়েছিল যে অনেক জরিপকারী সংস্থা তো জরিপ করছে এবং তাতে দেখা যাচ্ছে যে আপনাদের জনপ্রিয়তা ধস নামছে, আপনাদের শাসন ব্যবস্থা ধস নামছে। তো উনি খুব চমৎকার করে বলেছিলেন যে দেখেন, জরিপ করার প্রতিষ্ঠান আছে, তাদের মক্কেলরা আছে, তাদের জরিপ করার প্রয়োজন আছে, তারা জরিপ করবেন। আর আমাদের কাজ হলো যে গত 5 বছর ধরে জনগণের জন্য আমি যা দিয়েছি সেটা নিয়ে আবার ভোটারদের কাছে যাব, ভোটারদেরকে কনভিন্স করবো যাতে তারা আমাকে ভোট দেয়। কাজে আমি আমার কাজ করব, ওই জরিপওয়ালাদের কাজ জরিপওয়ালারা করুক, তাতে কিছু যায় আসে না। এখানে যেমন কতগুলি আননেসেসারি প্রশ্ন আছে, যেমন ধরো একটি প্রশ্ন আছে যে 2 দলের সমঝোতা না হলে কি হবে। আপনি 2 দলের সমঝোতা না হলে একেবারে কট্টর আওয়ামী লীগ যারা, তারা বলবে যে কিছুই হবে না। এই মিনিমাম পার্সেন্টেজ দিলে আর সবাই মনে করে এই কথা যে 2 দলের সমঝোতা না হলে পরে নৈরাজ্য হবে। এটার জন্য জরিপ করার দরকার নাই। এটা আমার এক রিপোর্টার ছিল, এটিএন বাংলায় কাজ করতাম, তিনি এক স্পোর্টস রিপোর্টার। তিনি রিপোর্টে লিখলেন যে গোলকিপারটা যদি বল না ফিরাতে পারতেন গোলটি নিশ্চিত ছিল। তো এটা তো ব্যাখ্যা করার দরকার নাই, গোলকিপার যদি বলটা না ফিরাতে পারে তাহলে নিশ্চিতই তো গোল। এটা এইরকম প্রথম আলোর মাপের পত্রিকা
এবং মানে কোয়েস্ট কি অর্গানাইজেশনটা, আমি সরি দুঃখিত নাম, ORG Quest। ওই 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 অর্গানাইজেশনটা খুবই বড় মাপের অর্গানাইজেশন, তাদের যদি প্রশ্নের মাপ এটা হয় তখন প্রশ্ন ওঠে যে আসলে জরিপটা কি করেছেন। এক, দুই নম্বর যেটি হলো যে তুলনামূলক আলোচনা যদি আপনি করেন, তুলনামূলক আলোচনা করলে যদি স্যাম্পল তো সেম রাখতে হবে। আপনি প্রথম বছর যে 3000 লোকের সঙ্গে জরিপ করলেন, আপনি 5 বছরের মাথায় গিয়ে ওই 3000-এর সঙ্গে জরিপ করতে হবে। কারণ সে ধরেন আমি এবং ডক্টর গোলাম রহমান একটা বিষয় আপনি জরিপ করলেন, গোলাম রহমান সাহেব জানুয়ারি মাসে একটা বললেন যে সরকারের অবস্থানটা ভালো না, আমি বললাম যে সরকারের অবস্থান ভালো। 2 বছরের মাথায় গিয়ে আবার গোলাম রহমান সাহেব জিজ্ঞেস করবো যে আপনি কি এখনো সেই জায়গায় আছেন? উনি যদি বলে যে না আমার তো মনে হয়েছে কিছু ভালো করেছে খারাপ করে, অথবা আমি চেঞ্জ, তাহলে না কম্পারিজনটা হয়। আপনি আজকে গোলাম রহমানকে জিজ্ঞেস করলেন যে উনি ভালো বা মন্দ বললেন, আমাকে জিজ্ঞেস করলেন আমি একরকম, তৃতীয় দিন আপনি আরেকজনের কাছে গেলেন। আপনি বলছেন যে শুধু জরিপের সংখ্যা না, লোকগুলো একই থাকতে হয়। নিশ্চয়ই, অবশ্যই। যখন তুলনামূলক যদি আলোচনা কম- করবেন, তুলনার প্রশ্ন যখন আসে। ইন্ডিপেন্ডেন্ট জরিপ হতে পারে, প্রতি বছর আপনি আলাদা আলাদা জরিপ করতে পারেন, কিন্তু যখন আপনি যখন আমরা এখানে কম্পেয়ার করে দেখানো হচ্ছে 2009 সালে 70% এবং না, না, আপনি যে একটা পার্সেন্টেজ ঠিক আছে, কিন্তু পার্সেন্ট কিন্তু ঠিক নাই। এক নম্বর। দুই নম্বর যে আপনি গত জরিপ করলেন 3000, এবার করলেন 5000, এইখানে তো স্যাম্পল ঠিক নাই। কাজে কম্পারিজন হয় অ্যাপেল টু অ্যাপেল, আপেলের সঙ্গে আপেলের কম্পারিজন হবে। একবার আপেল আরেকবার আনারস, একবার আনারস আরেকবার পেয়ারা, এটা তো কম্পারিজন হবে না। তো জরিপের মধ্যে এই প্রশ্নগুলি তো আসবে। একটা ছোট জিনিস সাপ্লিমেন্ট করি আমি বুলবুল ভাইয়ের সাথে, যে দেশ কোথায় যাচ্ছে আর ওখানে বলছে যে ভুল পথে যাচ্ছে 60%, আর যারা অসন্তুষ্ট সরকারের কাজ নিয়ে তারা বোধহয় প্রায় 57%। এখন আমার প্রশ্ন হচ্ছে যদি রেসপন্ডেন্ট যদি যারা ভুল পথে যাচ্ছে তারা যদি 60 হয়, তাহলে অসন্তুষ্টরা 57% হলো কেন? তাহলে তো আপনার পার্সেন্টেজটা এখানে 1 হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। আবার আপনি দেখেন যে এই মুহূর্তে নির্বাচন হলে কাকে ভোট দিতে চান, আওয়ামী লীগ না বিএনপি? এই মুহূর্তে তারা বলছে যেটা প্রায় 37% আওয়ামী লীগ, সেখানে প্রায় 51% আপনি BNP দেখছেন বিএনপি কে, তাই না? আপনি সেটা এই দুটো টোটাল করলে আমার সুইং ভোট চলে আসছে প্রায় 13% ফ্লোটিং, হ্যাঁ, করে 100 থেকে আপনি মাইনাস করেন। এই 13 থেকে আমি বাদ দিলাম জাতীয় পার্টি, ইসলামী জোট, খেলাফত, হিন্দু, বৌদ্ধ, জামায়াত। খ্রিস্টান, যাই হোক না কেন, এখন তারা কিন্তু দুইটা বড় দলকে ভোট দিবে। এবং সেই যদি সেটাই হয়, তাহলে আবার দেখেন যুদ্ধাপরাধের রায় নিয়ে বিএনপি নীরবতা সঠিক নয় 55%। তাহলে সেখান এই 100% থেকে 55% সঠিক না, তাহলে এই মুহূর্তে সেটা মাইনাস করলে আমার কি আসবে 45%, তাহলে আমার 6% রয়ে গেল অধিক। সেই 6% তো আমি মনে করি আওয়ামী লীগ থেকে আসবে। আমি অঙ্ক স্ট্যাটিস্টিক্যালি দেখাচ্ছি, এবং হয়তো অনেক শ্রোতার কাছে এটা বোধগম্য হবে না, কিন্তু যারা এইসব ইয়ে নিয়ে ঘাটাঘাটি করছে তারা বুঝবে যে এইখানে আমি যেটা বলবো যে প্রথম আলোকে আমি অভিনন্দন জানাই, অবশ্যই এরকম জরিপ করবেন, 100 বার করতে পারেন, তবে সেটা কিন্তু যেন আমি সঠিক না বেঠিক আমি কি 1 লক্ষকে জিজ্ঞাসা করছি দেশ কোথায় যাচ্ছে ভুল পথে না যারা বেঠিক তারা, ধরেন আমি আজকে বললাম যে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব আমি বিস্তারিত। দুদিন বাদে তো আপনাকে বলতে পারি না এটা অবশ্যই সঠিক। অবশ্যই অবশ্যই আমরা একটা বিরতি আমি নিয়ে আসছি, এক ব্যক্তি হতে হবে, একটা বিরতি নিয়ে আসছি, অবশ্যই। নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। আমরা আলোচনা করছিলাম জরিপের বিভিন্ন দিক নিয়ে। স্যার, আপনি কিছু অবজারভেশনের কথা বলেছিলেন, দুর্নীতি বিষয়ে আপনি বলছিলেন। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমরা সম্প্রতি দেখেছি যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা তাদের একটা স্টাডি থেকে বলেছে যে বাংলাদেশের দুর্নীতি তুলনামূলকভাবে কমেছে। একেবারে কমে গেছে তা না, কিন্তু কিছুটা হলেও কমেছে। কিন্তু এই স্টাডিতে দেখা যায় যে 2009 সাল থেকে এই যে 5 বছরের যে ক্রমান্বয়ে এটা আস্তে আস্তে বেড়েছে। আগে ছিল 42 ভাগ কমেছে, এখন বলছে 34 ভাগ। মানে 42% মানুষ মনে করতো দুর্নীতি কমেছে, এখন 34 ভাগ। তার মানে কি, তাহলে কি দুর্নীতিটা কি তাহলে আরো বেড়ে গেল? বিষয়টাতেই হয় তাহলে টিআইবি এর পারসেপশন ভুল, কিংবা এই স্টাডির পারসেপশন ভুল, যে কোনো একটা হইতে হবে। দুটো তো একসাথে ভুল বলা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, এটা অবশ্য আরো আলোচনার দাবি রাখে, যেমন যখন আমরা নমুনা দেখছি যে এখানে বেশ মানে 5000 নমুনা নেওয়া হয়েছে, তার মধ্যে নারী এবং পুরুষের একটা সমসংখ্যক ব্যাপার আছে, রিপ্রেজেন্টেটিভ। এটা সায়েন্টিফিক্যালি বলতে গেলে ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হলো যদি আমি কোয়ালিটেটিভ দিক বিবেচনা করি এই স্যাম্পলের, তাহলে আমাদের মতো একটি উন্নয়নশীল দেশে, বাংলাদেশের মতো একটা দেশে নারীরা, আমরা জানি যে নারী অনেক ক্ষমতায়ন হচ্ছে, নারীরা ইনকাম জেনারেশন করছে ইত্যাদি, তারপরেও
সত্যিকার অবস্থাটা কি? সত্যিকার অবস্থাটা কি এইরকম যে একজন পুরুষ এবং একজন নারীর মতামতের যে বর্তমান অবস্থাটা একেবারে একই রকম কিংবা সমান সমান? আমার তা মনে হয় না। বাস্তবটা হচ্ছে যে আমাদের দেশে এখনো ওই স্বামীর কথায় হয়তো স্ত্রী ভোট দেন কিংবা মেয়ে ভোট দেন, এরকম হয়। আমরা চাই না এটা হোক, কিন্তু এটা হচ্ছে বাস্তব চিত্র। তো সেখানে তাহলে এই যে নারী এবং পুরুষের যে সমান সংখ্যক যে রিপ্রেজেন্টেশন, সায়েন্টিফিক্যালি এটা ঠিক আছে, কিন্তু যদি কোয়ালিটির কথা আমরা চিন্তা করি তাহলে কিন্তু এই 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 যে জরিপ হয়েছে সেটার যে মতামত সেটা এক পেশে হয়ে যায়। আচ্ছা, একটু সেখানে যদি একটা বড় আপনার ধরনের আমি যদি প্রশ্ন হতে একটু পারে। সাপ্লিমেন্ট করি, আপনি দেখবেন যে দুইটি প্রশ্ন এখানে আছে। আমরা কালকের আলোচনাতেও দেখেছিলাম যে 3000 স্যাম্পল যখন হলো তখন গ্রামীণ নারী পুরুষের যে পার্সেন্টেজ, 5000 যখন আপনি স্যাম্পল নিলেন তখন গ্রামীণ নারী পুরুষ সেম। এটা হতে পারে না, এক। 2 নম্বর যেটা হলো যে এইখানে অনেকগুলি প্রশ্ন আছে, এখনো বাংলাদেশের অনেক অগ্রসর মানতার পরেও গ্রামীণ নারীদের একটা বিশাল অংশ এই প্রশ্নগুলির আশেপাশে আসার কোনো সুযোগ নাই। রাইট। না, যে শুধু- ধরনের প্রশ্ন শুধু- আছে, মানে হ্যাঁ। এটা আমি কোনো না, না। গ্রামীণ নারীদেরকে অপমান না, না, করছি না, অবশ্যই না। কিন্তু এই- এটা কিন্তু নাই। বাস্তবতা। একদম একটু যদি বাস্তবতা। স্পেসিফিক করতেন আর কি, কোন না, আপনি ধরেন এইখানে দেশ সঠিক পথে চলেছে কিনা, এটা সরকার- সরকার যেমন সরকারের আচরণ। এটা তো এত ভেগ প্রশ্ন, মানে আপনার এটার সাথে মানে আসলে আমাদের গ্রামের মেয়েরা কি বলতে পারে না, যে সরকার মানেটা কি? একটু যদি আমি বলি, সেই জন্য যদি সংবিধানের 5টি স্তম্ভ আপনার কথা যদি বললাম। আমরা গ্রামীণ শিক্ষা শাস্ত্র, একজন মানুষকে বাসস্থান। ছেড়েও দিই, ধরেন একজন এনলাইটেন্ড শিক্ষিত শহরের মানুষকেও যদি এই প্রশ্নটা করা হয় যে সরকার বা দেশ ঠিক পথে চলছে না, এটা মানদণ্ডটা কি দেখে না, আমি মানদণ্ড বুঝতে পারবো থাকে যে যে দেশ এই ঠিক ধরনের পথে জরিপে চলছে এটা কিনা। অ্যাবসলিউট যেভাবে তারা রেজাল্টে আসলেন, কিন্তু আমি নিশ্চিত এই প্রশ্নের জবাবে কিন্তু অ্যাবসলিউট কমেন্ট থাকবে না। এটার মধ্যে থাকবে যে হ্যাঁ সরকার এটা ভালো করেছে কিন্তু ওইটা খুব ভালো করে নাই। এই তিনটা ন্যারেশনের মধ্যে এটা ব্যাখ্যা থাকা উচিত ছিল, এই ন্যারেটিভটা এতটা নাই, এক। 2 নম্বর যেটি হলো, আপনি যদি দেখেন জরিপের একটা বড় দিক কি, যে কোনো প্রশ্নই আপনি খুব পজিটিভ প্রশ্ন করেও একটা নেগেটিভ জবাব আনতে পারেন, আর খুব নেগেটিভ জবাব দিয়েও একটা পজিটিভ প্রশ্ন আনতে পারেন। আমি কালকে একটা অনুষ্ঠানে গল্প বলেছিলাম একটি, যে 2 নৈশ প্রহরী ডিউটি করেন, যেদিন যে ডিউটি করে আরেক নৈশ প্রহরী তার সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করে। তো দুইজনের মধ্যে আবার লাগালাগি আছে। তো এক নৈশ প্রহরী সারা রাত ডিউটি করে না, মট্টত খায়। তো আরেকজন যে সুপারভাইজার, সে রিপোর্ট দিল যেহেতু ডিউটি করে না, সারা রাত তো নেশা করে, তো তার শাস্তি হয়েছে। তো পরের 2 সপ্তাহ পরে আবার যে লোক রিপোর্ট দিয়েছে সে ডিউটি করছে। এখন হলো ওই যে বাজে লোকটি, তার রিপোর্ট দেওয়ার দায়িত্ব। তো ওই লোক ধরতে পারে না, এই লোকটা খারাপ, ধরতে পারে না। তখন সে 5 দিন 6 দিন পরে যখন কিছুই ধরতে পারে না, তখন সে একটা রিপোর্ট দিল যে এই নৈশ প্রহরী আজ মদ খায় নাই। আপনার ন্যারেটিভে কিন্তু আজটা ভাইটাল প্রশ্ন, আজ মদ খায় নাই জবাবটা হলো যে তাহলে বাকি কয়েকদিন খেয়েছে সে। কাজে জরিপের মধ্যে এই প্রশ্নগুলি খুব ভাইটাল প্রশ্ন। আপনি যখন বলবেন যে ডক্টর ইউনূস সম্পর্কে সরকারের যে আচরণ, সেই আচরণ গ্রহণযোগ্য কিনা, প্রশ্ন খুব ভালো, এটা আমরাই 4 জনের জন্য খুবই ভালো প্রশ্ন। কিন্তু আপনি বলেন যে গোপালগঞ্জের সাধারণ গ্রামের মানুষের একজন কাছে। মহিলা, মহিলা কেন, এই লোক তো- পুরুষের কাছে, অনেক পুরুষের সাধারণ কাছে যে মানুষের সরকারের কাছে। কি আচরণ, এটা তার মানে এটা সহজ না। এটা তার পক্ষে বোঝা খুব Perceptually মুশকিল। নেওয়াই সম্ভব না এটা। তো কাজে এই প্রশ্নগুলির মধ্যে অনেক জায়গা আছে যে জায়গাগুলি খুব স্বচ্ছ না। আর তারপরে হচ্ছে যদি আপনি মানে আমরা এইখানে তো এই ইউনূসের প্রসঙ্গটা যখন আসলো, একটু জিজ্ঞেস করি যে এইখানে যেহেতু সমকালীন রাজনীতি এবং সমসাময়িক এই বিষয়গুলো নিয়ে আসছে সরকার, সেখানে ইউনূসের প্রসঙ্গটা আসলো কিভাবে, সেটাও একটা সেটাও একটা প্রশ্ন আসছে। ডক্টর ইউনূস কি নির্বাচনের জন্য, হ্যাঁ হতে পারে যে ফরেন পলিসির কারণে বা বাংলাদেশের সঙ্গে বৈদেশিক রিলেশনশিপের জন্য ডক্টর ইউনূস একটা বড় ফ্যাক্টর, দেশের মধ্যে তাদের 86 লক্ষ সমর্থক আছে, সেটার জন্য একটা বড় ফ্যাক্টর হতে পারে। কিন্তু আপনি ভোটের রাজনীতিতে কিন্তু এইরকম পীর সাহেবদের সমস্ত সমর্থক পীর সাহেবের পক্ষে ভোট দেয়, এটা কিন্তু নজির নাই। সেই পীর সাহেবদের মুরিদরাও কিন্তু বিভিন্ন রাজনীতিতে বিভক্ত। আপনার খেয়াল থাকবার কথা যে আটরশির পীর সাহেব গোলাপ ফুল মার্কা নিয়ে ইলেকশন করেছিলেন এবং গুলশানের মতো জায়গায় ক্যান্ডিডেট দিয়েছিলেন কায়সার হামিদের মতো তারকা ফুটবলারকে, কিন্তু তিনি জামানত রাখতে পারেন নাই। আমার ওই একটা সময় সেই পীর সাহেবের সঙ্গে যোগাযোগ হয়েছিল আমাদের, তার একটি পত্রিকা ছিল আল মুজাদ্দেদ, সেই মুজাদ্দেদ পত্রিকার সূত্রে। তখন তিনি বলেছিলেন যে আরে গুলশান বনানীতে যে বিবি সাহেবরা আমাদের মুরিদ আছে, তারাই যদি ভোট দেয় এরকম 3 কায়সার হামিদ পাস করবে, কিন্তু বিবি সাহেবরা ভোট দেয় নাই। কাজে ওই জায়গাটাতে আমার ধারণা যে এই কোশ্চেন ফর্মুলেশনটাতে আরো ন্যারেটিভ হওয়া দরকার ছিল। আর তারপরে আপনি এইটার, আমি এখন পর্যন্ত ডক্টর গোলাম রহমান সাহেবরা তো সাংবাদিকতা পড়ান, তারা বলেন কোন স্টোরি করতে গেলে একটা ফোকাল স্টোরির মূল স্টোরি লাইনটা কি সেটা থাকতে হবে। কিন্তু টোটাল জরিপটার মধ্যে এটা কি
সরকারের 3 বছরের অডিট, এটা আমি বুঝি না। শুধুমাত্র সরকারের যদি হতো তাহলে আর বিরোধী দল আপনি আনতেন না, বিরোধী দল এনেছেন। এটিকে বিরোধী দল এবং সরকারি দলের কোনো তুলনামূলক আলোচনা, তাহলে বিরোধী দল সম্পর্কে অনেক প্রশ্ন এখানে নাই, যার ফলে এই প্রশ্নগুলি এত ডাইভার্সিফাইড। এটাকে টেনে এনে একটা ফোকাল পয়েন্টে কি জরিপ করতে চাইলেন, অনেকগুলি প্রশ্ন, অনেক মতামত আনলেন, কিন্তু এই জরিপটার কোনো ফোকাল জায়গা আমি দেখি না। এবং যার ফলে হেডলাইন যখন আপনি করেন যে 82% মানুষ মনে করে যে তত্ত্বাবধায়ক সরকার হওয়া উচিত, এত শতাংশ মানুষ মনে করে যে তারা আওয়ামী লীগকে ভোট দেবে, তখন এটার মধ্যে মানুষ উদ্দেশ্য আবিষ্কার করতে চায় যে এই জরিপের মধ্য দিয়ে কি আওয়ামী লীগের পক্ষের জনমত একেবারেই ধসে গেছে, এটা প্রমাণিত করার চেষ্টা হচ্ছে। এই প্রশ্নগুলি উঠে, কাজে এই প্রশ্ন প্রথম আলোর মতো একটা বিশ্বস্ত পত্রিকা, ক্রেডিবল পত্রিকার জরিপের মধ্যে এই প্রশ্নগুলি ওঠা তো আমাদের জন্য খুব দুঃখজনক। কারণ আমরা তো চাই যে একটা ক্রেডিবল মিডিয়া ক্রেডিবল মানে সার্ভে করবে এবং তার মধ্য থেকে মানুষের রিয়েল জনমত তৈরি হবে। কিন্তু এই যে আমরা জনমতের মধ্যে যেমন তথ্য কমিশনার সাদেক হালিম বা ডক্টর গোলাম রহমান, যারা ফ্রিকোয়েন্টলি নানা জরিপের সঙ্গে জড়িত, তারা তো মেথোডোলজি, আমরা হয়তো সাংবাদিক হিসেবে একদম অত একাডেমিক মেথোডোলজি বুঝি না, কিন্তু সাধারণ মাপে যে জিনিসটা বুঝি যে এই জরিপ নিয়ে অনেক প্রশ্ন, নাহলে আপনি আলোচনা করতেন না, এই আলোচনার মধ্যে যদি তারা মানে কোয়ালিটেটিভলি কোয়ান্টিটেটিভলি সমস্ত কিছু স্পেসিফিক ঠিক থাকতো, তাহলে কিন্তু এত আলোচনার মধ্যে আসতো না বিষয়টি। অবশ্যই আমি একটু গোলাম রহমান সাহেবের কাছে যাচ্ছি। স্যার, আমরা মানে একটা দৈনিক পত্রিকা যখন বা একটা মিডিয়া যখন কোনো কিছু নিয়ে প্রশ্ন তোলে বা কোনো একটা বিষয় তুলে ধরে, তার পেছনের গল্পটাও কিন্তু সাধারণ মানুষের কাছে জানতে চায়। এখানে আমি একটা জিনিস, আপনি সাংবাদিকতার শিক্ষক হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি যে সরকার, এখানে সরকার পরিচালনায় এটা কি বলছে, সঠিকভাবে সরকার পরিচালনার সন্তুষ্ট কিনা একটা প্রশ্ন আছে। 2009 সালে 66% লোক সন্তুষ্ট ছিল, এটা ক্রমান্বয়ে কমেছে। 2013 সালে 43% লোক এটাতে মানে সন্তুষ্টি প্রকাশ করেছে, আর বাকিরা অসন্তুষ্ট। তো আমরা জানি যে সরকারের মেয়াদের শেষের দিকে হয়তো নানা কারণে, কিন্তু যেটা 66 থেকে 43-এ চলে আসে, তখন একটা পত্রিকার দায়িত্ব কিনা যে এটা খুঁজে বের করা যে কি কারণে এত কমলো। বা আরেকটা দেশ পরিচালনার প্রসঙ্গটা যদি আসি, 70% 2009 সালে সন্তুষ্ট ছিল, 2013 সালে 40%, মানে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এই সময় দেশ পরিচালনায় কি ব্যর্থতা হয়েছে, এটা কি মানে একটা পত্রিকার দায়িত্ব কিনা যে এই গল্পটাও পিছনের ঘটনাটা তুলে ধরা? হ্যাঁ, মানে সত্যিকার অর্থেই পিছনের ঘটনা তো বিশ্লেষণ হওয়া দরকার। সেই সাথে বিষয়টা আমার কাছে এরকম মনে হয় যে একজন লোককে হাত পা বেঁধে পানিতে ফেলে দিলাম, বলা হলো যে তুমি এখন সাঁতরাও। সাঁতরাও মানে কি, তার তো সীমাবদ্ধতা, যে সাঁতরানো তার পক্ষে কঠিন। এখন সরকারের জন্য প্রথম বছর ভালো থাকে, দ্বিতীয় বছর আরেকটু খারাপ হয়, এইভাবেই আমরা দেখি। কেন দেখি? কারণ আর কারো আচরণ কিংবা তাদের মূল্যায়ন করার কোনো সুযোগ কিন্তু জনগণের থাকে না। যে আমরা শুরুতে যে বলেছিলাম যে বিরোধী দল কিংবা অন্যান্য রাজনৈতিক দলের যে পারফরমেন্স, সেটা কিন্তু কোনোভাবেই আমাদের জনগণ তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা কিংবা তাদেরকে অবজার্ভ করার, পর্যবেক্ষণ করার কোনো সুযোগ নাই। তার মানে কি, সরকার হচ্ছে এক ঘরের সংসার। তার মানে তাকে আমি হাত পা বেঁধে বলছি তুমি সাঁতরাও। এখন তার পক্ষে যত সমস্যা থাকুক, যত বৈরী ভাব থাকুক, যত চ্যালেঞ্জ থাকুক, সব কিন্তু সরকারকেই বহন করতে হচ্ছে। তার মানে তাকে এই যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে করে তাকে এগোতে হচ্ছে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, সব সরকারকেই। তারা কিন্তু শুধুমাত্র জনগণের কাছেই জবাবদিহিতা করছে। সেইখানে অন্য কোনো রাজনৈতিক দল কিংবা বিরোধী দল, যাকে আমরা ছায়া সরকার বলি, তো ছায়া সরকার হিসেবে তাদের তো কোনো প্রশ্নই আমরা করলাম না যে তারাও কৈফিয়ত দেয়। সেই কৈফিয়তের কোনো একটি প্রশ্ন কি আছে যে এই জরিপে যে তারা এই প্রশ্নটির উত্তর দিতে পারেন, কিংবা এই জন্য তারা ফেল করেছেন, কিংবা এই জন্য তারা সংসদ জরিপের প্রশ্নপত্র নিয়ে স্যার আমরা আসবো আবার আলোচনায়। আরেকটি বিষয় এই প্রসঙ্গে আমি যোগ করি, যেমন এই জরিপে বলা হয়েছে নির্দলীয় নিরপেক্ষ সরকার চান 82%, অথচ 2013 মেতে যে জরিপ হয়েছিল সেখানে চেয়েছিলেন 90%, আর 2011-তে চেয়েছিল 73%। তাহলে এটা কি 90 থেকে 73 থেকে না হয় 2011 থেকে 2013-তে দেখলাম যে 90% বাড়লো, কিন্তু এখন তো আবার একটু কমে গেছে। তার মানে এই যে কমে যাওয়া, তার মানে কি, এটার ব্যাখ্যা কি? এখানে কিন্তু ব্যাখ্যা নেই যে এই যে কোয়ালিটেটিভ চেঞ্জ হচ্ছে কিংবা একটা গুণগত পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু কোনো ব্যাখ্যা নেই। তার মানে কি, তাহলে কি এই ইস্যুটা কি আস্তে আস্তে হয়ে যাচ্ছে, মিডিয়মান হয়ে যাচ্ছে? স্যার, আমি একটু প্রশ্ন নিয়ে বলছিলেন তো, আমি কালকে যখন ওই জরিপকারী প্রতিষ্ঠানের কর্মকর্তার সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তখন তিনি বলেছিলেন যে এই প্রশ্নপত্রটি তৈরি করেছে প্রথম আলো।
আর অঙ্কটি করেছেন তারা, কাজেই পরিচালনা করেছেন। মানে জরিপটি পরিচালনা করেছেন। কাজে এই প্রশ্ন নিয়ে যখন কথা বলতে হবে, এর এডিটোরিয়ালি বা প্রশ্নপত্রের সমালোচনার দায় দায়িত্বটাকে প্রথম আলোকে না অবশ্যই, তবে প্রশ্নপত্রটাও আমরা পাইনি বা দেখার সুযোগ হয়নি, সেই প্রসঙ্গে আমি পরে আসবো। এবার আসেন। স্যার, একটা বিরতি নিয়ে আমরা আবার আসছি, বিরতির পর কথা হবে, আরো সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যাচ্ছি সাদিক আহলিমের কাছে। জরিপের একটা পয়েন্ট নিয়ে একটু আপনার মতামত জানতে চাবো। এখানে দেখা যাচ্ছে যে 80% মানুষ যুদ্ধাপরাধের বিচার চায়, রায় পরবর্তী সহিংসতার বিপক্ষে 86% মানুষ, অথচ জামায়াতের নিবন্ধন বাতিলের পক্ষে হচ্ছে 29% এবং এই নিবন্ধন বাতিলের বিপক্ষে 70%। তো 86% মানুষ যদি সহিংসতার বিপক্ষে থাকে এবং 80% মানুষ যদি যুদ্ধাপরাধের বিচার চায়, তাহলে তার সাথে আমার মনে হয় আপনি আরেকটা বিষয় এখানে যোগ করতে পারেন, সেটা হচ্ছে যে বিচার প্রক্রিয়া কি ঠিকভাবে চলছে। সেটা 47% 2012 সালে বলেছে যে সেখান থেকে আমরা প্রায় 59% চলে গেছি যে ঠিকভাবে 57% ছিল, এখন 40% থেকে মানে আপনার 57 থেকে আমরা চলে গেছি 40% এ নেমেছে। হ্যাঁ 40% সঠিকভাবে চলছে কিনা চলছে না, হ্যাঁ রাইটটা। তো সেইখানে এটাও কিন্তু দেখার বিষয়, যেমন আমাদের যে বিচার প্রক্রিয়া যেটা চলছে এবং যুদ্ধাপরাধীদের যে বিচার, যেখানে 80% মানুষই চাচ্ছে, আবার তারাই বলছে যে না রায়টা ঠিক মতো হচ্ছে না, মানে বিচার প্রক্রিয়াটা ঠিক হচ্ছে না, কন্ট্রাডিক্টরি। কিন্তু এখানে হ্যাঁ, এবং এখানে এটা এখানে হচ্ছে একটা যে- প্রশ্ন থাকে, যেমন স্কাইপ কেলেঙ্কারির কথা এসেছে এর মধ্যে না এটা তো অবশ্যই, মানে এটা তো গত তারপর 1 আপনার বছরের আমরা- ঘটনা, মানে জরিপে আমরা যখন সালাউদ্দিন শুরু কাদের হয়েছে। চৌধুরীর রায়ের ইয়েটাও মানে দেখেছি। না এটা তো তার আগেই তার আগে কিন্তু এই তার জরিপ আগেই সম্পন্ন চলছে। হয়ে তাহলে গেছে। স্কাইপ আপনি কেলেঙ্কারিটা সালাউদ্দিন তো কাদেরটা একটা থাকবে। খুব রিসেন্ট মানে তো ঘটনা। বিচার পদ্ধতি- না আমি বলছি এটা খুব কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, যখন আপনি ডেটাগুলো নিয়ে আপনি দেখছেন সেটা কন্ট্রাডিক্টরি রেসপন্স আমরা পাচ্ছি, এবং সেই জন্য আমার কাছে বারবার প্রশ্ন হচ্ছে যে আসলে কি একই রেসপন্ডেন্টের কাছ থেকে তাই আনা হয়েছে কিনা, যেটা ফলো আপ করা হয়নি। তো সেইখানে আপনার তারপরে তারা সহিংসতার বিরুদ্ধে কথা বলেছে, কারণ কোনো মানুষই যে ধরনের এখন ধর্মঘট হচ্ছে, জ্বালানো পোড়ানো, মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে, চাপাতি দিয়ে পুলিশের মাথা থেতলে দেওয়া হচ্ছে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে 70% বলছে জামাতকে নিষিদ্ধ করা। 86% বলেছে সহিংসতার না সেটা বলছি, 70% মানুষ বলছে জামাত নিষিদ্ধ করা যাবে না, নিবন্ধন বাতিল করা নিবন্ধন বাতিল করা যাবে না, এবং তার মধ্যে 39% আপনার বলেছে আওয়ামী লীগ সমর্থিত। সেটা যদি হয়ে থাকে তাহলে বিএনপি সমর্থিত যারা, তাদেরকে কেন জিজ্ঞাসা করা হয়নি যে তারা কি চায় জামাতের নিবন্ধন থাকবে কি থাকবে না, জামাতকে নিষিদ্ধ করা হবে কি না হবে। কিন্তু আমি মনে করি যে এই পর্যায়ে যে চলে গেছে বাংলাদেশের, যে যে জরিপ যদি ধরেই নেই, এখানে আমি মনে করি যে ক্ষমতাসীন যে রাজনৈতিক দলটি আছে তাদের অনেক সীমাবদ্ধতা আছে, যে আসলে জামাতের যে ভূমিকাটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল শুরু থেকেই এখন পর্যন্ত, এটি একটা রাজনৈতিক দল, এটা একটা ধর্মভিত্তিক দল নয়। কিন্তু অনেককে আমরা কনফিউজ করে দিচ্ছি যে তারা আসলে ধর্মভিত্তিক দল। আপনি দেখেছেন সম্প্রতি মওদুদি ছেলে বাংলাদেশে এসেছিলেন এবং তিনি বক্তব্য দিয়ে গেছেন যে জামাতকে আসলেই নিষিদ্ধ করে দেওয়া উচিত বাংলাদেশে, এবং পাকিস্তানের জামাতকে কেউ সেভাবে সমর্থন দিচ্ছে না। কিন্তু আমার মনে হচ্ছে যে বাংলাদেশে যেভাবে গ্রামের মানুষের কাছে, নিরক্ষর মানুষের কাছে যেভাবে তাদের মেসেজগুলো যাচ্ছে, সেইভাবে আমরা যারা প্রগতিশীল আমরা তাদের কাছে সেই জায়গায় সেইভাবে পৌঁছতে পারছি না এবং সেইভাবে ব্যাখ্যাটাও দিতে পারিনি। সে কারণে হয়তো 70% মানুষ মনে করছে যে না এটা করার দরকার নেই। আর একটা বিষয় এখানে আছে যে যারা অনেকেই হয়তো ভাবতে পারে, এটা আমার ব্যাখ্যা ব্যক্তিগতভাবেই, যে জামাতকে যদি আমরা নিবন্ধন বাতিল করি তাহলে জঙ্গিবাদের উত্থান আরো বেশি হবে, সন্ত্রাস আরো হবে, বা জামাত অন্য একটা নামে আসবে, এই ধরনের অনেক ধরনের স্পেকুলেশন এখানে থাকতে পারে। তবে আমি শেষ কথা যেটা বলবো, যেহেতু আমাকে আর সময় সুযোগ দেওয়া হবে না, যে জরিপে যে ফলাফলই আসুক না কেন, যেটা এসছে সেখানে অবশ্যই সীমাবদ্ধতাগুলো আমরা তুলে ধরেছি, কিন্তু আপনার একটা মতাদর্শ আছে, আমারও একটা মতাদর্শ আছে। সেখানে দুটি বৃহৎ দল বাংলাদেশে বিরাজ করছে, তার সাথে এখন অনেকগুলো ছোট ছোট ক্ষুদ্র দল এসছে। এদেরকে এই জরিপ থেকে শিক্ষা নিতে হবে এবং কি করণীয় সেটা আমি যেমন করে মনে করি যে যারা ক্ষমতাসীন তাদেরকেও ভাবতে হবে এবং বিরোধী দল। ধন্যবাদ আপনাকে। লুলু, আপনি বলছিলেন প্রশ্নটা নিয়ে, প্রশ্নপত্র। এবার কিন্তু আমরা প্রশ্নপত্রটা দেখতে পাইনি, আগে আমরা পেয়েছিলাম।
না, প্রশ্নপত্র তো একটা বড় ব্যাপার, প্রশ্নপত্র ব্যাপার, জবাবটাও একটা বড় ব্যাপার। মানে কি জবাব দিয়েছিল, সেখান থেকে কি আমি কোয়ান্টিফাই করলাম, সেটাও খুব খুব মেজর একটি ব্যাপার। কারণ এখানে অনেকগুলি প্রশ্ন আছে। যেমন ধরেন, আপনি এই মুহূর্তে নির্বাচন হলে কাকে ভোট দেবেন? আমি নিশ্চিত আওয়ামী লীগ সমর্থক যারা, তারা বলেছে যে ভোট আমি এই এমপি যদি থাকে আমি এই এমপিকে দিব না, যদি এমপি বদল হয়। কারণ আওয়ামী লীগের কট্টর সমর্থক যারা, আওয়ামী লীগের তো একটা কট্টর সুইং ভোট বাদ দিলে তো একটা কট্টর সমর্থক আছে। এখানে যে হিসাবটা দেখা যাচ্ছে, সেই কট্টর সমর্থকদের চাইতে অনেক নিচে চলে এসেছে। তার মানে কি আওয়ামী লীগের কট্টর যে সমর্থক, তারা চলে গেল? তারা চলে যায়নি। তাদের বক্তব্যের মধ্যে হিসাবটা এরকম ছিল, আমার মানে নিজের ব্যক্তিগত ধারণা থেকে বলছি, যে যদি আওয়ামী লীগের এই এমপি যে দুর্নীতি করেছে বা যে স্বজনপ্রীতি করেছে, এই লোক থাকলে আওয়ামী লীগকে ভোট দিব না। তা এখন আমি যদি জবাবের সময় শুধুমাত্র আওয়ামী লীগকে ভোট দেবো না টুকু নেই, আর ওই যে ওই শর্তটুকু যদি বাদ দিয়েই, তাহলে কিন্তু জরিপের ফলাফল অন্যরকম হবে। তবে আমি আবারও বলি যে মানে প্রথম আলো খুব সফল হয়েছে একদিক থেকে, কারণ প্রথম আলোর এই জরিপের ফলাফল নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া ইন এ সেন্স যে আওয়ামী লীগ মনে করে যে তাদেরকে ড্যামেজ করার জন্য এই জরিপ করা হয়েছে, এই জন্য আওয়ামী লীগের জরিপ গ্রহণ করে না। আবার বিএনপির এক অংশ মনে করে যে আওয়ামী লীগের পক্ষে এই জরিপটি করে তাদেরকে তত্ত্বাবধায়ক ছাড়াও, মানে এত ভোটের সংখ্যা দেখানো হয়েছে, তারা যাতে নির্বাচনে আসে সেরকম একটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে, যার ফলে আওয়ামী লীগ বিএনপিও সতর্ক হয়ে গেছে। আমি ডক্টর সাদিক আলিমের সাথে একমত যে এইখানে দলগুলোর কিন্তু নিজস্ব একটা জরিপ আছে। তারা ভোট বলেন, যুদ্ধাপরাধী বলেন, নিজেদের উন্নয়ন কর্মকাণ্ড বলেন, আগামী নির্বাচনে, তাই সেই জরিপের সঙ্গে এই জরিপটাকে মিলিয়ে তারা যদি দেখেন, তারা অনেক কিছু রসদ পাবেন। কিন্তু পত্রিকার জন্য আমি যেটা বলতে চাই গণমাধ্যম কর্মী হিসেবে, যে জরিপের সময় জরিপের ন্যারেটিভসগুলি, জরিপের ফাইন্ডিংসগুলি এমনভাবে প্রকাশ করা উচিত যাতে মানুষ কনফিউজ না হয়, মানুষ প্রশ্ন উত্থাপন করে। কারণ প্রথম আলোর মতো কাগজের জরিপ নিয়ে যদি প্রশ্ন উত্থাপন করে, এটা গোটা গণমাধ্যমেই প্রশ্ন। আমরা একদম শেষ পর্যায়ে এসেছি স্যার। এই যে আমরা জরিপের প্রশ্নপত্রটা পেলাম না, এটা কি কতটা জরুরি স্যার, যদি একদম সংক্ষেপে আমাদেরকে বলেন। এটা জরুরি, আলোচনার জন্য এটা জরুরি, এবং জিনিসটাকে আরো ভালোভাবে বোঝার জন্য এটা জরুরি। আমি দুই তিনটা বিষয় খুব মানে সংক্ষেপে বলি। একটা হচ্ছে যে এর আগের একটা জরিপে একটা প্রসঙ্গ ছিল, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে কতজন লোক পছন্দ করেন এবং শেখ হাসিনাকে কতজন লোক পছন্দ করেন, এরকম একটা প্রশ্ন ছিল। এবং সেখানে হাসিনা খালেদা জিয়ার থেকে এগিয়েছিলেন এর আগে। এখানে কিন্তু এই প্রসঙ্গটি এবার আসে নাই। আরেকটি প্রসঙ্গ ছিল যে হ্যাঁ, পুত্রকে নিয়ে আসা হয়েছে। আরেকটি প্রসঙ্গ ছিল যে এই যে আওয়ামী লীগ কিন্তু গেইন করেছে, গত জরিপে ছিল 34.8%, এখন চেয়েছেন 36.5। তার মানে তারা গেইন করছে আওয়ামী লীগ, তার মানে যে তারা গেইন করছে। এখন আওয়ামী লীগের সুবিধা হয়ে গেল যে তারা রিকনস্ট্রাক্ট করার, রিপ্ল্যান করার, রিভিউ করার সুযোগ পেয়ে যাচ্ছে। যে বিএনপির বেড়েছে, আওয়ামী লীগেরও বেড়েছে, কিন্তু আওয়ামী লীগের তুলনামূলকভাবে তাদের যে নতুন স্ট্র্যাটেজি ঠিক করা কিংবা কাজ করা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আপনাদেরকে ইন্ডিপেন্ডেন্ট স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।